Good morning to all of my students. Um, কাব্য কবিতার আম পোর্শন থেকে আমি বাংলা সাহিত্যের ইতিহাসে আজকে ঈশ্বরগুপ্ত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। ঈশ্বরগুপ্ত জন্মগ্রহণ করেছিলেন 1812 খ্রিস্টাব্দে, আর ওনার মৃত্যু হয়েছিল 1859 খ্রিস্টাব্দে। তো ওনাকে যুগসন্ধির কবি বলা হয়ে থাকে, আমরা অনেকেই জানি। তো ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধ তথা ভারতচন্দ্রের মৃত্যুর পর তেমন কোনো পালাবদলের ইঙ্গিত বাংলা কাব্য সাহিত্যে ফুটে ওঠেনি। ভারতচন্দ্রীয় আদিরসের ফেনিল উচ্ছ্বাস আর কবিওয়ালাদের উচ্চকিত উল্লাস বাংলা সাহিত্যে শুধুমাত্র সামান্য পরিবর্তনের রেশ এনেছিল। তারপর রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় এসে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে সর্বপ্রথম নতুন কাব্যবস্তুর নান্দিপাঠ করলেন। মধুসূদন নতুন নতুন কুশীলব নিয়ে শুরু করলেন তার রচনা। সেই সময় বাংলা কাব্যে অষ্টাদশ শতাব্দীর বিদায়ী মুহূর্তে ও ঊনবিংশ শতাব্দীর পদধ্বনির মাঝে মধুসূদনের আবির্ভাবের ঠিক পূর্বে আবির্ভাব ঘটেছিল কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের। কবি একদিকে অতীতের পুরাতন সুর এবং অন্যদিকে অনাগতকালের পদধ্বনি ও দুইয়ের মাঝে দোলায়িত তার দ্বন্দ্ব সংকুল কবিমানস নিয়ে হয়েছেন আবির্ভূত। সেই জন্য তাকে যুগসন্ধির কবি বলা হয়ে থাকে। তিনি ছিলেন একাধারে সাংবাদিক, কবি, সর্বোপরি পুরাতন কাব্য কবিতার ইতিহাস সংকলনের এক অন্যতম নায়ক। যুগসন্ধি কথাটির অর্থ হলো প্রাচীন এবং নতুন যুগের ভাবধারা ও বিশ্বাসের একসঙ্গে প্রকাশের মহামুহূর্ত। এই অবস্থায় বাংলা সাহিত্যের মধ্যযুগ সমাপ্ত হয়েছে, কিন্তু তার শেষটুকু তখনও সমাজে আছে, তার রেশটুকু তখনও সমাজে আছে। আধুনিক যুগ আরম্ভ হয়নি, শুধু তার আভাস মাত্র পাওয়া যাচ্ছে। নতুন সৃষ্টির চেষ্টা আছে, কিন্তু প্রতিভা নেই। আধুনিক ভাবের উন্মেষে এবং পুরাতন ভাবধারার সংঘাতে অস্পষ্ট সেই আলো আঁধারির সময়কে কিন্তু যুগসন্ধিকাল বলা হয়ে থাকে। এই সময়কালে জন্ম হলে লেখকের ভাবনা এবং আচরণের মধ্যে পরস্পর বিরোধী চিন্তা ভাবনা ইত্যাদি লক্ষণ প্রকাশ পায়। আচ্ছা, ওনার কর্মজীবন এবং জন্ম নিয়ে কিছু আছে, যেটা হলো ঈশ্বরগুপ্ত দরিদ্র পরিবারের সন্তান ছিলেন। 1812 খ্রিস্টাব্দের ওনার জন্ম 6ই মার্চ এবং 1200 যেটা বাংলার 1218 বঙ্গাব্দের 25শে ফাল্গুন। এছাড়া মতান্তরে 1811 খ্রিস্টাব্দে এবং 9ই মার্চে ওনার মত অনেকে দ্বিমত পোষণ করেছেন যে 1811 খ্রিস্টাব্দে ওনার জন্ম হয় এবং 9 মার্চ 1811 জন্ম এবং 1859-এর 24শে জানুয়ারি ওনার মৃত্যু হয়েছিল। যাই হোক, ওনার লেখা কিছু রচনা আছে। এখানে আরেকটা বিষয় বলার, যেটা হলো যে উনি কিন্তু রাজনৈতিক এবং ধর্মীয় ব্যাপারে বিস্ময়কর উদারতা দেখিয়েছিলেন। ইংরেজ সরকারের কর ধার্য করার নীতির বিরুদ্ধে তিনি তীব্র সমালোচনা করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তাকে স্নেহ করতেন। তিনিও মহর্ষির উদার ব্রহ্মতত্ত্বের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তিনি কিন্তু ব্রহ্মতত্ত্বের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তিনি কবিতায় সর্বপ্রথম বাঙালিকে স্বদেশপ্রেমে তিনি দীক্ষা দিয়েছিলেন এবং দেশকে, ভাষাকে মাতৃরূপে বন্দনা করতে শিখিয়েছেন। তাই তাকে প্রগতি বিরোধী না বলে প্রগতিশীল বলেই শ্রদ্ধা করা উচিত। যেহেতু তিনি দেশকে, ভাষাকে মাতৃরূপে বন্দনা করতে শিখিয়েছিলেন, সেই জন্য তাকে বলা হচ্ছে তিনি প্রগতি বিরোধী ছিলেন না, তিনি প্রগতিশীল বলেই ওনাকে কিন্তু শ্রদ্ধা করা উচিত। যাই হোক, রচনাসমূহের মধ্যে এখানে পড়ছে কবিবর রামপ্রসাদ সেনের কালীকীর্তন 1833, কবিবর ভারতচন্দ্র রায়গুণাকারের জীবন বৃত্তান্ত লিখেছিলেন, যেটা 1855 প্রকাশিত হয়েছিল। প্রবোধ প্রভাকর 1858, তার মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল হৃদ প্রভাকর 1861-তে। এছাড়া বোধেন্দু বিকাশ নাটক লিখেছেন, সত্যনারায়ণের পাঁচালী, ভ্রমণকারী বন্ধুর পত্র এবং বঙ্কিমচন্দ্রের সম্পাদনায় ঈশ্বরগুপ্তের কবিতাবলী প্রকাশিত হয়। ঈশ্বরগুপ্তের কাব্যসমূহকে আমরা 6টা পর্যায়ে ভাগ করতে পারি। প্রথমত নৈতিক এবং পারমার্থিক কবিতা, দ্বিতীয়ত সমাজ প্রীতিমূলক কবিতা, তৃতীয়ত প্রেম রসাত্মক কবিতা, আর চতুর্থত হচ্ছে তুচ্ছ বিষয়বস্তু অবলম্বনে কবিতা, আর পঞ্চমত সমসাময়িক বিষয় ও ঘটনা অবলম্বনে রচিত কবিতা, ষষ্ঠত হচ্ছে বিবিধ প্রসঙ্গে ঈশ্বরগুপ্তের কবিতা। যাই হোক,
তার প্রথমত অকৃত্রিম দেশানুরাগ বা স্বদেশপ্রীতির ভাব অনুজ লেখকদের মধ্যে সঞ্চারিত হয়েছিল। তার ভাবশিষ্য ছিলেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, দীনবন্ধু মিত্র, দ্বারকানাথ অধিকারী, এমনকি বঙ্কিমচন্দ্রের মধ্যেও তার প্রকাশ দেখা গেছে। তাকে বাঙালির ইতিহাস অন্বেষণে উৎসাহিত করেছিল। রঙ্গরসিকতা বা পরিহাস প্রীতি ছিল ঈশ্বরগুপ্তের কবিতায়। হাস্যরসের প্রকাশ ঘটেছিল সমকালের সামাজিক বাস্তবতার পটভূমিতে। সেই হাস্যরসের প্রকাশ হয়তো সব সময় নির্মল ছিল না। আচ্ছা, তিনি পত্রিকা সম্পাদনা করেছিলেন। দেখো, সংবাদ প্রভাকর ওনার সম্পাদনায় প্রকাশিত হয়েছিল, যেটা 1831 খ্রিস্টাব্দে প্রকাশ পায়। এবং দেখো, পাষণ্ড পীড়ন, সংবাদ প্রভাকর বাদেও ছিল পাষণ্ড পীড়ন 1846-এ, সংবাদ রত্নাবলী 1832-এ, সংবাদ সাধু রঞ্জন ওনারই 1847-এ। পত্রিকাগুলো মনে রাখার বিষয়। এবং আরেকটা জিনিস হলো যে ঐতিহাসিকের বাংলা সাহিত্যে ঐতিহাসিকের ভূমিকা প্রাথমিকভাবে পালন তিনি করেছিলেন। রামপ্রসাদ সেন থেকে কবিওয়ালা পর্যন্ত জীবনী ও কবিতাসমূহ সংকলনও তার সংবাদ প্রভাকরে ধারাবাহিকভাবে প্রকাশ পায়। তার মনে হয়েছিল কবির প্রণীত কবিত্ব সকল গোপন থাকা কি দুঃখের বিষয়। যাই হোক, রামনিধি গুপ্তকে অনেকেই চেনেন। রামনিধি গুপ্ত নিধুবাবু নামে পরিচিত ছিলেন। তার সম্পর্কে তার তথ্য নির্ভর রচনা একালে চিত্র পরিচালকদেরও চলচ্চিত্র নির্মাণে প্রেরণা জুগিয়েছিল বা প্রেরণা দিয়েছিল। এইভাবে ঈশ্বরগুপ্ত একদিকে ভারতচন্দ্রের ভাষাশিল্পের অনুসরণ, কবিওয়ালাদের মতো শ্লেষ জমকের চমক এবং রঙ্গব্যঙ্গের ঝলক দেখিয়ে তার কাব্যের বহিরঙ্গে প্রাচীন রীতি বজায় রেখেছেন। অন্যদিকে বাংলা সাহিত্যে ও বাঙালি জীবনে জাতীয়তাবোধ ও বাস্তবতা সঞ্চার করে আধুনিকতার পরিচয় দিয়েছেন। বাংলা সাহিত্য এবং বাঙালি জীবনে তিনি জাতীয়তাবোধের বিস্তার ঘটিয়েছিলেন এবং আধুনিকতার পরিচয় দিয়েছেন। সেই কারণে তাকে নিঃসন্দেহে কিন্তু যুগসন্ধির কবি বলা হয়ে থাকে, যেহেতু তার কবিতায় সব সময় আধুনিকতা ফুটে উঠেছে। শুধুমাত্র সমাজ প্রগতিশীল তো সমাজ প্রগতিশীল বা নারী প্রগতিশীল, সেই মানে নারীর সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি বা ভাবধারা তার কবিতার মধ্যে ফুটে উঠেছে, যে পজিটিভ, যেটা আর কি প্রগতিশীলতার দিকে যে যে আমাদের বলবো যে প্রগতিশীলতার দিকে আমাদের মনকে নিয়ে যায় এবং জাতীয়তা বোধের উন্মেষ ঘটিয়েছিলেন। ঈশ্বরগুপ্তের বিপুল সংখ্যক কবিতাকে আমরা প্রকৃতি, ঈশ্বর তত্ত্ব, নীতিতত্ত্ব, স্বদেশ প্রেম, নারী প্রেম ও সমসাময়িক ঘটনা, মোট এই 6 ভাগে বিভক্ত করতে পারি। তো তার নারী প্রেম ও নীতিতত্ত্ব বিষয়ক কবিতায় ভারতচন্দ্র ও কবিওয়ালাদের নিন্দনীয় প্রভাব সূচিত হয়েছে, যদিও এতে ভারতচন্দ্রের তীক্ষ্ণ বাকভঙ্গিমার উজ্জ্বলতা নেই। বঙ্কিমচন্দ্রের ভাষায় মানে ঈশ্বরগুপ্তকে বলেছেন দেখা যায়, বঙ্কিমচন্দ্রের ভাষায় ঈশ্বরগুপ্তের ব্যঙ্গে কিছুমাত্র বিদ্বেষ নাই, সবটাই রঙ্গ। কিংবা মাতৃসম মাতৃভাষা পুরালে তোমার আশা, তুমি তার সেবা করো মুখে। মাতৃভাষাকে মানে নিজের দেশকে, নিজের মা মানে দেশমাতৃকাকে তিনি মানে দেশমাতৃকার প্রতি তিনি ভক্তি মানে বন্দনা করতে শিখিয়েছেন দেশমাতার প্রতি, এবং মাতৃভাষাকে মাতৃসম বলেছেন। অবশ্যই কবিতাগুলির জন্য তিনি বিখ্যাত হয়েছিলেন তা ঠিক নয়। তিনি তদানীন্তন সমাজের পটভূমিকায় যে সমস্ত ব্যঙ্গ বিদ্রুপাত্মকমূলক কবিতা রচনা করেছিলেন তার জন্যই তিনি বাংলা সাহিত্যে স্মরণীয় হয়ে আছেন। তিনি ব্যঙ্গ বিদ্রুপ করেছেন অনেক, মানে নারীদের ব্যঙ্গ বিদ্রুপ করেছেন, যে সমস্ত নারীরা তাদের নিজেদের মূল্যবোধ থেকে বেরিয়ে গিয়ে সমাজকে দূষিত করছে, সমাজকে কলুষিত করছে বলে মনে হয়েছে, তাদের বিরুদ্ধে তিনি কিন্তু অবশ্যই মানে ব্যঙ্গ বিদ্রুপ মানে তাদের বিরুদ্ধে ব্যঙ্গ করেছেন। তাদেরকে ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন যে সমাজে এই সমস্ত নারীরা কিন্তু সমাজ দূষণ করছে। এবং মুখ্যত তিনি রঙ্গের কবি ছিলেন। ঈশ্বরগুপ্তের ব্যঙ্গে তৎকালীন সমাজের নানা অনাচার ও বিশৃঙ্খলাকে তিনি পরিহাসের সঙ্গে বর্ণনা করেছেন। তার রঙ্গব্যঙ্গে উত্তরোল কবিতাগুলিতেই তিনি তার প্রতিভা যথার্থ বিকাশের পথ খুঁজে পেয়েছে। বিলাতী মহিলা সম্পর্কে ওনার বক্তব্য ছিল যে বিড়ালাক্ষী বিধুমুখী, মুখে গন্ধ ছুটে, আহা তাই রোজ রোজ কত রোজ ফুটে। রোজ অর্থে এখানে গোলাপ, বিড়ালাক্ষী বিধুমুখী, মুখে গন্ধ ছোটে অর্থে এখানে মাদকাসক্তর কথা বলা হচ্ছে। সেই সমস্ত প্রবাসী মহিলাদের কথা
বলেছেন তিনি, বিড়ালাক্ষী বিধুমুখী। ফিরিঙ্গি মহিলাদের কথা তিনি বলছেন যে তারা শিক্ষায় উদ্ধত হয়ে উঠছে, বাঙালি মেয়েদের প্রতি বিদ্রূপ তারা করে থাকে অনেক সময়। হাস্যকর তাদের কাছে বাঙালি মেয়েরা বা এদেশীয় মেয়েরা তাদের নিজেদের যে একটা মানে শারীরিক গঠন বা সৌন্দর্য, মানে তাদের যে কালচার বলতে তাদের পোশাক আশাক, সেই সমস্ত ফিরিঙ্গি মহিলাদের কাছে কিন্তু হাস্যজনক। সেই সমস্ত মহিলাদের উদ্দেশ্যে তিনি বলেছেন, যত ছুরিগুলো তুড়ি মেরে কেতাব হাতে নিচ্ছে যবে, তখন এবি শিখে বিবি সেজে বিলাতি বোল কবেই কবে। অনেকে ইংরাজি বোল শিখে গেলে সেখানে আর কি সেই সমস্ত নারীদের নিজেদের মূল্যবোধ থেকে তারা বেরিয়ে যাচ্ছে। এই যে মূল্যবোধের ব্যাপার সম্পূর্ণ তার কবিতার মধ্যে প্রকাশ পেয়েছে। সেই সমস্ত নারীদেরকে তিনি বিদ্রূপ করে গেছেন। ইয়ং বেঙ্গলদের প্রতি ক্রুদ্ধ ধিক্কার জানিয়ে গেছেন। অবশ্যই সোনার বাঙাল করে কাঙাল, ইয়ং বাঙাল যত জনা, যতকালের যুব যেন শুভ, ইংরাজি কয় বাঁকা ভাবে, ধরে গুরুপুরুত মারে জুতো, ভিখারি কি অন্ন পাবে। তেমনই কৌলিন্য প্রথাকেও তিনি বিদ্রূপ করে গেছেন। পোকা ধরা শোকা, ভার কুলের আচার, এই দেশের কুলধর্ম করগ সংহার। এই সমস্ত হাস্যপরিহাস মিশ্রিত ব্যঙ্গ বিদ্রুপ পরম উপভোগ্য। জীবনের লঘু দিকটি তার কোন কোন কবিতায় ফুটে উঠেছে দেখা যায়। মানুষের জীবনে লঘু গুরু দিক আছে। প্রথমেই বলে রাখি, মানুষের জীবনে প্রচুর লঘু দিক এবং গুরু দিক আছে। লঘু দিক যেগুলো, সেগুলো হচ্ছে যে জীবনটাকে যারা সিরিয়াসলি নেয় না, যে সমস্ত মানে জীবনটাকে তারা উচ্ছৃঙ্খলভাবে বিশৃঙ্খলভাবে কাটিয়ে দিল, সেই সমস্ত মানুষজনকে মানে ফ্যান্টাসি মানে আমরা সুভাষ মুখোপাধ্যায়ের ভাষায় যদি তাদেরকে বুর্জোয়া বলে থাকি, সেই সমস্ত মানুষদের তিনিও বলছেন সে সমস্ত অনেক মানুষ আছে যারা তাদের এই ব্যঙ্গ বিদ্রূপ করে গেছেন, তাদের জীবন বিশৃঙ্খল, জীবন ইনডিসিপ্লিনড। তো সেইগুলো তার কবিতা পাঁঠার মধ্যে দিয়ে আনারস তোপসে মাছ বড়দিন, এইগুলোর মধ্যে দিয়ে তিনি বুঝিয়ে দিয়ে গেছেন। একটা অবশ্যই বার্তা এসেছে। এবার সমাজের বিকৃত যে মানসিকতা, মানে সমাজ বিকৃত হচ্ছে এই সমস্ত মানুষের জন্য, এবং আশ্চর্য তীক্ষ্ণতা লাভ করেছে এগুলো। জীবনের প্রতি তাত্ত্বিক বা আদর্শনিষ্ঠ আকর্ষণ নয়, সহজ রসের প্রসন্নতা তার সেই কবিতাগুলোকে বিশেষ মর্যাদা দিয়েছে। তিনি সবসময় কবিরা সবসময় সরল পথ অবলম্বন করেন, কখনো জটিলতাকে আশ্রয় করে বেঁচে থাকেন না। সবসময় সরল পথে চলেন এবং অপরকেও সরল পথেই হাঁটতে শেখান। সেই জন্য সহজ রসের প্রসন্নতা, সবসময় সহজ রস, এবং তার কোনো কোনো উক্তি যেমন এত বঙ্গদেশ তবু রঙ্গে ভরা, এত বঙ্গদেশ তো মানে ভঙ্গ হয়ে যাচ্ছে, মানুষে এত ভেদাভেদ, ভাইয়ে বিরোধ, মানুষের সাথে মানুষের এত লড়াই, মানে এত বিরোধ আর কি, সেখান থেকে এই লড়াই আসছে, যুদ্ধ, এত দেশ ভঙ্গ হয়ে যাচ্ছে, বঙ্গদেশ, তার মধ্যেও এত রঙ্গ, তারপরেও কিন্তু আমাদের মধ্যে একটা ইউনিটি আছে, তারপরেও কিন্তু আমাদের মধ্যে একটা রঙ্গ আছে, একত্র হয়ে থাকার, কিন্তু ভেতরে আমাদের যে মানসিকতা, বাঙালি মনের যেটা আছে, তবু রঙ্গে ভরা, আমাদের দেশ রঙ্গে ভরা। শয্যায় ভার্যায় প্রায় ছাড় পোকা উঠে গায়ে, বিবি যান চলে যান লবে যান করে। এখনও জনসাধারণের মধ্যে প্রচলিত সূক্ষ্ম কারুকার্য, কল্পনা কুশলতা, আবেগ বা অন্য কোনো মহৎ কবিত্ব শক্তি না থাকলেও দৈনন্দিন জীবনে রঙ্গ রসমুখর এরূপ চিত্ররূপ তার পূর্বে আর কারো মধ্যে দেখা যায় না। ওনার কবিতার মধ্যে বা ওনার সাহিত্য প্রতিভার মধ্যে আমরা যে সাহিত্য প্রতিভা থেকে যা জানা যায়, যে এত সূক্ষ্ম কারুকার্য ওনার কবিতার মধ্যে, সমাজের প্রতি বা সমাজকে নিয়ে লেখা, এত সূক্ষ্ম কারুকার্য, কল্পনা কুশলতা এবং আবেগ, কোনো মহৎ কবিত্ব শক্তি না থাকলেও দৈনন্দিন জীবন নিয়ে যে রঙ্গমুখর এত কিছুর মধ্যেও সেই চিত্ররূপ ফুটে উঠেছে। ঈশ্বরগুপ্ত সম্পর্কে বঙ্কিমচন্দ্রের মন্তব্য হলো, যাহা আছে ঈশ্বরগুপ্ত তাহার কবি, তিনি এই বাঙালি সমাজের কবি, তিনি কলকাতা শহরের কবি, তিনি বাংলার গ্রাম্য দেশের কবি। সম্ভবত সেই জন্য বঙ্কিমচন্দ্র তার প্রথম জীবনের কবিতা চর্চায় ঈশ্বরগুপ্তের অনুসরণ করেছিলেন। প্রথম বঙ্কিমচন্দ্র ঈশ্বরগুপ্তকে অনুসরণ করতেন। কথিত আছে ঈশ্বরগুপ্ত প্রায় 50,000 ছত্র কবিতা লিখেছিলেন। এছাড়াও প্রবোধ, প্রভাকর ও বোধেন্দু বিকাশ নাটকেও তার লেখা পদ আছে।
কবিতা সম্পর্কে তার বোধের উন্মেষ ঘটেছে হয়তো এই অভিজ্ঞতা সূত্রেই যে পটুয়া চিত্র ক্রমে রূপান্তর হয় কবি চিত্র কিবা চিত্র বিকাশের নয়। ঈশ্বর গুপ্তের গদ্য রচনার গুরুত্ব অপরিসীম। তার গদ্য প্রথম গদ্য লিখিয়েদের প্রভাবে প্রস্তুত নয়, তার নিজেরই মতে স্ববিহিত অলঙ্কৃত সংস্কৃত রীতির আড়ম্বর এবং কথ্যগুণ দুয়ের মিশ্রণ। সমালোচকদের মধ্যে অবশ্যই গদ্যরীতি সম্পর্কে বিরূপতার ভাবই প্রকট। যেমন রমেশচন্দ্র দত্তের মতে আর্টিফিশিয়াল অ্যান্ড অল্টারনেটিভ অ্যান্ড সামওয়াট গ্রসচেকিউ, মানে এখানে উনি বলতে চাইছেন যে তবু ঈশ্বরগুপ্তের গদ্যের প্রণিধানযোগ্য অংশ হলো আটপৌরের শব্দ সম্ভার। উনি কিন্তু কখনোই আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি এগুলো আটপৌরে বলা হয়ে থাকে। যে ভাষায় কথা বলি, চলিত ভাষায় যে দৈনন্দিন যেভাবে নিত্যদিনের কথা সেগুলোকে আটপৌরে বলা হয়, সেই আটপৌরে শব্দই ব্যবহার করেছেন এবং যাতে সর্বজনবোধ্য হয়ে ওঠে। এবং বাঙালির লৌকিক সংলাপ রীতিকে তিনি স্বীকৃতি দিয়েছেন। বাঙালির লৌকিক সংলাপ মানে এই যে আমি কথা বলছি, এই যে সাধারণ কথা, এই কথাগুলোকেই উনি স্বীকৃতি দিয়েছেন। সর্বোপরি বলা যায় ঈশ্বরগুপ্তের ব্যক্তিত্ব তথা তার সারস্বত সাধনার মধ্যে দ্বিমানসিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন কবিতায় তিনি প্রথানুগত সংরক্ষণশীল নব্যশিক্ষা সংস্কৃতি আন্দোলন ও পাশ্চাত্য ভাবধারাগুলি তার ব্যঙ্গের বিষয় হয়ে উঠেছে, অথচ সেই নব্যবঙ্গীয়দের আয়ুধ স্বরূপ টম পেইন অংশত অনুবাদ করেছেন, সংবাদ প্রভাকরে প্রচার করেছেন। এখানে আমাদের বিশেষ হয়ে উঠেছে যে তার বিভিন্ন প্রথানুগত সংরক্ষণশীল নব্যবঙ্গীয় মানে সংস্কৃতি আন্দোলন, নব্য শিক্ষা এবং পাশ্চাত্য সংস্কৃতি আন্দোলন বোঝাই যাচ্ছে যে কালচারকে নিয়ে যে আন্দোলনটা, যে সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বা সংস্কৃতিটা থাকছে না, কেন থাকছে না, কারণ সেখানে পাশ্চাত্য ভাবধারাগুলো ঢুকে যাচ্ছে যা আমাদের দেশীয় ভাবধারাগুলোকে নষ্ট করে দিচ্ছে। এবং নব্যশিক্ষা তিনি চেয়ে গেছেন। ইয়ং বেঙ্গলদের তিনি কিন্তু বিরুদ্ধে যারা করেছিলেন তাদের কিন্তু ইয়ং বেঙ্গলদের ক্রুদ্ধ ধিক্কার জানিয়েছিলেন এবং সেখানে দেখা যাচ্ছে যে দ্বৈত মনোবৃত্তির কারণে সেকাল ও একাল এই দুয়ের উপরই তার তুল্য আকর্ষণ লক্ষ্য করা যায়। তার সেকাল একালকে নিয়ে লেখা তার কবিতাগুলো, সেকালের নারীরা কেমন ছিল, একালের নারীরা কেমন হয়েছে, এই যে দ্বৈত, এককালে তিনি কিন্তু ছিলেন না, তিনি দুটো কালে ছিলেন। তার সেই কারণে তিনি কিন্তু দ্বৈত সত্তার অধিকারী। সেকাল ও একালের এই দুয়ের উপরে তার তুল্য আকর্ষণ লক্ষিত হয়েছে। যাই হোক, আজকের আলোচনা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে দিও, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে। অবশ্যই লাইকের পর শেয়ার করে দিও বন্ধুদের সাথে, আর ভিডিও সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ। আজকে এই পর্যন্ত।